নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি প্রণদীপ আর ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর। আমরা যে ক্র্যাশ কোর্স নিয়ে আলোচনা করছিলাম, আজ ফিজিক্সের ডে 4 এবং আজকে আমরা মেকানিক্স নিয়ে আলোচনা করব। এরপরে ফিজিক্সের আমরা আর একটি মাত্র ক্লাস আনবো যেখানে আমরা ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে আলোচনা করবো। তাহলে আমাদের ফিজিক্সের ম্যাক্সিমাম 90% কিন্তু কভার হয়ে যাচ্ছে শুধুমাত্র কারশফ বাদ দিয়ে। কারশফটা আপনাদের না পড়লেও চলবে, কারণ কারশফ থেকে একটি হয়তো কোশ্চেন আসবে। এবার দেখুন, কারশফ থেকে যে কোশ্চেন আসবে তার লেভেল কিন্তু অনেকটাই হাই থাকবে। তো সেখানে আপনাদের এই অল্প টাইমের মধ্যে কারশফ না পড়লেও কোনো রকম প্রবলেম হবে না। তো এই যে মেকানিক্স নিয়ে আজ আমরা ডিটেলস আলোচনা করব। মেকানিক্সের মধ্যে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেখানে দেখবেন মেকানিক্সের সমস্ত টপিক কিন্তু দেওয়া নেই। 1D মোশন দেওয়া রয়েছে, 2D মোশন দেওয়া রয়েছে। আপনাদের গুলিয়ে যেতে পারে যে 2D মোশন বলতে এখানে কী বোঝানো হয়েছে। তো 2D মোশন বলতে এখানে প্রজেক্টাইল মোশন বোঝানো হয়েছে। তারপর রিলেটিভ মোশন আছে সিলেবাসে, ইউনিফর্ম সার্কুলার মোশন রয়েছে, নিউটনের থার্ড ল রয়েছে, কাইনেটিক এনার্জি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি রয়েছে, কনজারভেশন অফ মেকানিক্স এনার্জি রয়েছে, এছাড়াও কনজারভেশন অফ টোটাল এনার্জি রয়েছে, ইম্পালস রয়েছে, মোমেন্টাম রয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে এবং এসএইচএম সিম্পল হারমোনিক মোশন এবং পেন্ডুলাম। তো সিম্পল হারমোনিক মোশন এবং পেন্ডুলাম অলরেডি কিন্তু আমরা এগুলো আলোচনা করে এসেছি ওয়েভের চ্যাপ্টারে। তো ওখান থেকে আপনারা গিয়ে দেখে নিন, আমি প্লেলিস্টে আপডেট করে দেবো, প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টের মধ্যে দিয়ে দেবো, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথমে শুরু করবো 1D মোশন দিয়ে। 1D মোশনের মধ্যে আমাদের যে টপিকগুলো পড়তেই হবে, যেমন ধরুন প্রথম টপিক হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর ডিস্ট্যান্সের মধ্যে পার্থক্য আপনাদের বুঝতে হবে। অলরেডি আপনারা পড়ে এসেছেন, তবুও হয়তো এতদিন আপনারা যেহেতু ফিজিক্স ম্যাথমেটিক্সের মধ্যে নেই, তো সেহেতু কিন্তু প্রবলেম হতে পারে। তো সবচেয়ে প্রথমে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্ট্যান্সের মধ্যে পার্থক্য। দেখুন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনো দুটো বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব। ধরুন আপনি এই পজিশন থেকে, এটা এ পজিশন, এটা বি পজিশন, আপনি এই এ পজিশন থেকে বি পজিশনের মধ্যে যে লম্ব দূরত্ব, সবচেয়ে শর্টেস্ট ওয়ে, সবচেয়ে ছোট পথ যেটা, সেটাকে আমরা কিন্তু বলে থাকি ডিসপ্লেসমেন্ট। আবার আপনি এই যে এ পজিশন থেকে বি পজিশন এইরকম আপনি ঘুরে ঘুরে আসছেন, যেখান থেকে ঘুরে ঘুরে আসছেন, এটা হয়তো শর্টেস্ট ওয়ে আপনার 5 কিমি হলো, আপনি ঘুরে ঘুরে সেটাকে আসলেন 15 কিমি। এই 15 কিমি হলো এটা কিন্তু ডিস্ট্যান্স। আপনি যদি এই 5 কিমি নাও আসেন, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে দূরত্ব, লম্ব দূরত্ব বা শর্টেস্ট ওয়ে, সেটাই কিন্তু হবে ডিসপ্লেসমেন্ট। আর এই যে 15 কিমি আপনি যতটা ঘুরে ঘুরে আসছেন বা অনেকটা দূরত্ব অতিক্রম করছেন, সেটাকে আমরা বলবো ডিস্ট্যান্স। এটাই কিন্তু ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সাধারণত পার্থক্য। এবার যদি আমরা রিয়েল পার্থক্য বলতে চাই, তাহলে বুঝবেন যে ডিস্ট্যান্স কিন্তু একটি স্কেলার কোয়ান্টিটি। কেন? ডিস্ট্যান্সের কোনো রকম দিক নেই। ডিস্ট্যান্স প্রথমে উত্তর দিকে যেতে পারে, তারপর দক্ষিণ যেতে পারে, তারপর পূর্ব যেতে পারে, তারপর যেভাবে খুশি একটা সার্কেলভাবে ঘুরতে ঘুরতে আবার কিন্তু একটা তার ফাইনাল পজিশনে আসতে পারে। কিন্তু ডিসপ্লেসমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট দিক রয়েছে। তার কারণ ডিসপ্লেসমেন্টের যদি দিক না থাকলে আপনি কিন্তু রিয়েল কোথায় আপনার যেতে হবে সেটা কিন্তু বুঝতে পারবেন না। এটা একটি ভেক্টর রাশি। তো এরকম ধরুন 5 কিমি দূরত্ব, তো এই 5 কিমি ডিসপ্লেসমেন্ট যখনই হবে বা সরণ যখনই হবে, তখন কিন্তু 5-এর মাথায় এরকম একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে, তবেই কিন্তু বোঝাবে যে এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট। অথবা এবি ভেক্টর, এই যে এবি ভেক্টর সমান সমান 5 কিমি। তো এইভাবেই কিন্তু আপনাদের ডিসপ্লেসমেন্ট এবং ডিস্ট্যান্সের মধ্যে পার্থক্য বার করতে হবে। তো ডিসপ্লেসমেন্ট বা ডিস্ট্যান্স থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে না, জাস্ট কনসেপ্টের জন্য আমি এটা বুঝিয়ে দিলাম। এবার দেখুন, যখনই আপনি ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্স বাই টাইম করে দেবেন, ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করবেন, তখনই কিন্তু বুঝবেন এটাকে আমরা বলবো স্পিড বা দ্রুতি। দ্রুতি কী? তাহলে এক কথায় দ্রুতির সংজ্ঞা বলতে গেলে আমরা বলবো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে কিন্তু দ্রুতি বলবো। অর্থাৎ দ্রুতি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মোট সময় যতটা টাইম লাগছে এখানে। আর ডিসপ্লেসমেন্ট বাই সময় যখন আমরা করব, যখন আমরা ডিসপ্লেসমেন্ট বাই সময় করবো, তখন সেটাকে আমরা বলবো বেগ। তার মানে আমরা বলবো যে বেগের কিন্তু তাহলে মান এবং দিক দুই আছে, সেই জন্য বেগের মান এবং দিক দুই রয়েছে, সেই জন্য কিন্তু আমরা বলবো বেগ একটি ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি বা স্পিড এটা কিন্তু স্কেলার রাশি। খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে কিন্তু কোশ্চেন একটা আসতে পারে বেগ এবং দ্রুতির মধ্যে এই যে পার্থক্য। তবে মনে রাখবেন, সমবেগ এবং অসমবেগ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সমবেগ কাকে বলবো? ধরুন বেগের ইংলিশটা হচ্ছে ভেলোসিটি। একটা ডিসপ্লেসমেন্ট অতিক্রম করলো, তারপরে সেটাকে সময় দিয়ে ভাগ করা হলো, সেটাই হচ্ছে সাধারণত বেগ বা ভেলোসিটি। তো এই যে বেগ বা ভেলোসিটি, এর ক্ষেত্রেও সমবেগ রয়েছে। তো কোনো কণার বেগের মান এবং দিক উভয়ই যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই কণার বেগকে কিন্তু সমবেগ বলা হবে। ধরুন একটা গাড়ি এই যে এ পজিশন থেকে বি পজিশনে গেল, তো এর মান এবং দিক প্রতি মুহূর্তে যদি এটা অপরিবর্তিত থাকে, তাহলে কিন্তু আমরা বলবো এটা সমবেগে রয়েছে। কিন্তু যদি এই যে গাড়িটা এটা এই বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে
এর মান পরিবর্তন হচ্ছে অথবা দিক পরিবর্তন হচ্ছে, অথবা মান এবং দিক দুটোই পরিবর্তন হচ্ছে। যে কোনো একটি পরিবর্তন হলেই কিন্তু বলা হবে এটা আর সমবেগে নেই, এটা অসমবেগে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অনলাইনার কিন্তু দিয়ে দিতে পারে কনসেপচুয়াল বেসিসে। তাহলে আমরা কি বললাম, যদি কোনো কণার বেগের মান এবং তার দিক উভয়ই অপরিবর্তিত থাকে, উভয় যদি কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, কোনো রকম পরিবর্তন না হয়, তবেই কিন্তু আমরা বলবো সেটা সমবেগে চলছে। ধরুন এই বিন্দু থেকে বি বিন্দুতে কোনো কণা যাচ্ছে, এর মাঝে বিভিন্ন রকম বিন্দু রয়েছে, পয়েন্ট রয়েছে সি ডি। সি বিন্দুতে ধরুন এই যে একটা কণা 5 কিমি পার ধরুন আওয়ার, 5 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, এবং এর দিকটাও কিন্তু একই। ডি বিন্দুতে যদি 5 কিমি পার আওয়ার দিকে যায়, স্পিডে যায়, এবং তার দিকও যদি একই থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে বলবো এটা সমবেগে যাচ্ছে। এবার যদি দিক পরিবর্তিত হয়, এবার যদি এর মানটা পরিবর্তিত হয়, বা দুটোই যদি পরিবর্তিত হয়ে যায়, তখন বলবো এটা কিন্তু সমবেগে নেই। এবারে আপনাদের মনে রাখতে হবে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে এটাকে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কিন্তু একটা সামান্য হলেও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন সমবৃত্তীয়, আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিই একটু। আচ্ছা, সমবৃত্তীয় গতি আমি পরে এনেছি, সেটা একটু সেখানে গিয়ে আলোচনা করব। সেখানে গিয়ে আপনার ডিটেলস দেখবেন, ওখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এবারে দেখুন বেগ এবং দ্রুতির মধ্যে আর কি পার্থক্য আপনারা বার করতে পারেন এখান থেকে। তো মনে রাখবেন সমবেগ সম্পন্ন বস্তুর দ্রুতি সমান, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। কথার অর্থ কি, আগের পেজে চলে আসি, আগের ছবিটার মাধ্যমে আমরা অ্যানালিসিস করব। পেজটা ক্লিয়ার করে দিই তার আগে দেখুন স্টেটমেন্ট কি। স্টেটমেন্ট বলছে যে সমবেগ সম্পন্ন বস্তুর দ্রুতি সমান, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টাইম সেটা হচ্ছে বেগ। তো এখান থেকে এই পর্যন্ত আসলো, এর বেগ সমবেগে রয়েছে ধরে নিলাম। এই পজিশনে যে বেগ রয়েছে এবং অভিমুখ রয়েছে, এই পজিশনেও সেই বেগ এবং অভিমুখ রয়েছে। তার মানে সমবেগ সম্পন্ন বস্তু দ্রুতি সমান কী করে বলবো। দেখুন এই পজিশন থেকে আসছে, এই ডিস্ট্যান্স বাই টাইম, এক্ষেত্রেও কিন্তু আমরা ডিস্ট্যান্স বাই টাইমের বেসিসে করছি, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। কেন সমান নাও হতে পারে? কারণ সমদ্রুতি সম্পন্ন বস্তু তো এই এতটা ঘুরে আসছে, আর এখান থেকে এই পজিশনে সমবেগ সম্পন্নভাবে আসতে পারে বা সমদ্রুতি সম্পন্নভাবে আসতে পারে, কিন্তু বেগ সম্পন্ন এই যে এই বিন্দু থেকে বি বিন্দুতে সমবেগ সম্পন্ন হয়ে আসছে, আর এই যে এই বিন্দু থেকে এতটা ঘুরে 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 এখানে কিন্তু বি বিন্দুতে আসছে, সেটা সমদ্রুতি সম্পন্ন হয়ে। তাহলে দেখতেন সমদ্রুতির ক্ষেত্রে একবার ঘুরে আসতে পারে, কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু ঘুরে আসতে পারছে না। কিন্তু আবার সমদ্রুতির ক্ষেত্রে যেমন ঘুরেও আসতে পারে, আবার এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কিন্তু ডিরেক্টলিও আসতে পারে। তো সেই জন্যে আমরা বললাম সমবেগ সম্পন্ন বস্তু দ্রুতি সমান, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি স্টেটমেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে অনলাইনার বেসিসে। এটাও মনে রাখবেন, কোনো বস্তু সরলরেখা বরাবর সমদ্রুতিতে চলার অর্থই কিন্তু তার সমবেগে চলা। আবার রিপিট করছি, ধরুন কোনো বস্তু কোনো কণা, এটা ধরুন এই সরলরেখা বরাবর চলছে, এবং সে যদি সমদ্রুতিতে চলে, তাহলে কিন্তু আমরা বলবো এটা সমবেগে চলছে। তো সরলরেখা বরাবর চলা মানে কি, এর মধ্যে লম্ব দূরত্ব এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরলরেখা বরাবর চলছে, তার মানে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে লম্ব দূরত্ব। আর এটাই তো সাধারণত আমরা বেগ হিসেবে ইউজ করি। যখন এটা ঘুরে ঘুরে যাবে বা অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে আমরা বলবো সমদ্রুতিতে রয়েছে। সমবেগে কিন্তু আমরা তখন বলবো না, তার কারণ আমাদের সমবেগে বার করতে গেলে আমাদের লম্ব দূরত্ব বা সবচেয়ে শর্টেস্ট ওয়ে অতিক্রম করতে হবে, আর শর্টেস্ট ওয়েটাকে কিন্তু আমরা বলি ডিসপ্লেসমেন্ট। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা ত্বরণ সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, এখানে স্পিড এবং ভেলোসিটি ডেফিনেশন দেখুন দেওয়া রয়েছে এখানে। স্পিড ইকুয়াল টু ডিস্ট্যান্স ওভার টাইম, আর ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ওভার চেঞ্জ ইন টাইম, অর্থাৎ এস ইকুয়াল টু ডি বাই টি, অর্থাৎ ডি ইকুয়াল টু এস টি, যার মধ্যে ডি কি, ডি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস হচ্ছে স্পিড, আর টি হচ্ছে সময়, আর ভি ভেক্টর দেখুন ওপরে ভেক্টর রাশি চিহ্ন দেওয়া রয়েছে। ভি ভেক্টর ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা এস কি, কতটা সময় বা সরণ, আর টি ডেল্টা টি হচ্ছে সময়ের পরিবর্তন। তো এই হচ্ছে ভি ভেক্টর সমান ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় এখান থেকে ডিরেক্ট কোশ্চেন হয়তো আসবে না, কিন্তু এখান থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, আর তার জন্য আপনাকে এগুলোকে বুঝতে হবে। এবার আসি, আচ্ছা এটার আগে আমি একটু ত্বরণ সম্পর্কে আলোচনা করে নিই। ত্বরণ কি আপনারা অনেকেই জানেন। ত্বরণকে আমরা কিন্তু প্রকাশ করি এ রাশি দ্বারা। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ যদি কোনো এখান থেকে ধরুন এই বি বিন্দু পর্যন্ত, এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা কণা যাচ্ছে, এ বিন্দুতে তার প্রাথমিক বেগ ছিল কত, এ বিন্দুতে তার প্রাথমিক বেগ ধরুন ইউ ছিল, আর বি বিন্দুতে প্রাথমিক বেগ ছিল ভি। তাহলে আমরা কি বলবো, ত্বরণ মানে বেগের পরিবর্তন, বেগ অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই টি, বেগের পরিবর্তন বাই সময় বা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তাকে কিন্তু আমরা বলবো ত্বরণ। আর এক কথায় বলতে গেলে ত্বরণ কিন্তু অবশ্যই একটি ভেক্টর রাশি।
আর এখানে মনে রাখবেন ত্বরণের যে মাত্রাগুলো, আমি যে রাশিগুলো বলবো সেগুলোর মাত্রা আপনারা নিজেদের একটু টাইম দিয়ে সেগুলো মাত্রাগুলো দেখে নেবেন এবং ইউনিটগুলো দেখে নেবেন, কারণ আমি কনসেপচুয়াল বেসিসে আলোচনা করছি, হয়তো মাত্রা এবং ইউনিট আমি সমস্ত বলতে পারবো না, হয়তো আমার বলতে ভুলে যাব, সেই জন্য আপনারা কিন্তু একটু মাত্রা এবং ইউনিটগুলো প্রত্যেকটা দেখে রাখবেন। পরীক্ষায় কিন্তু একটা নম্বর আসতে পারে এখান থেকে, মাত্রা এবং ইউনিট থেকে। তো ত্বরণ কি? কোনো বস্তু যদি তার বেগ যদি সময় সাপেক্ষে বাড়তে থাকে, ক্রমাগত বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা এক কথায় বলবো ত্বরণ। আর ক্রমাগত যদি কমতে থাকে সেক্ষেত্রে আমরা এক কথায় বলবো তাকে মন্দন। মন্দনের ক্ষেত্রে কী হবে? মন্দনের ক্ষেত্রে কিন্তু ত্বরণের ক্ষেত্রে কিন্তু এই যে ভি, অন্তিম বেগ অলওয়েজ গ্রেটার দ্যান এই স্মল ইউ বা প্রাথমিক বেগ, আর মন্দনের ক্ষেত্রে স্মল ইউ অলওয়েজ গ্রেটার দ্যান এই যে ভি। তো এটাই হচ্ছে মন্দন। মন্দন মানে কমে যাচ্ছে, বেগ ধীরে ধীরে সময় সাপেক্ষে কমে যাচ্ছে, এটাকে কিন্তু বলা হয় মন্দন। আর মন্দনকেই বলা হয় ঋণাত্মক ত্বরণ, এটা আপনারা মনে রাখবেন। নেক্সট যে স্লাইড, এই স্লাইড থেকে আপনারা একটি কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন। এই স্লাইড থেকে আপনারা একটি কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন। এখানে কি কি গ্রাফ রয়েছে? পজিশন টাইম গ্রাফ রয়েছে এবং ভেলোসিটি টাইম গ্রাফ রয়েছে। পজিশন টাইম গ্রাফের মধ্যে প্রথমে বলছি দেখুন, টাইম এখানে এক্স অক্ষ বরাবর দেওয়া রয়েছে এবং পজিশন ওয়াই অক্ষ বরাবর দেওয়া রয়েছে। তো যখন কোনো কণা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে এবং তার ইনিশিয়াল বেগ অর্থাৎ প্রাথমিক বেগ যখন প্রাথমিক বেগ যখন জিরো হবে এবং তার সময় সাপেক্ষে তার যখন বেগ বৃদ্ধি পাবে, তখন কিন্তু তার গ্রাফটা হবে এইরকমভাবে হবে। যখন এখানে কি বলছে, হোয়েন ডিস্টেন্স কভার্ড বাই মুভিং অবজেক্ট গোজ অন ডিক্রিজিং উইথ টাইম, সময় সাপেক্ষে যখন তার যে বেগ ধীরে ধীরে কমে আসছে বা তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা যখন কমে যাচ্ছে, তখন কিন্তু এইরকমভাবে এই গ্রাফটা এরকম হবে। এখানে কি বলছে, হোয়েন দ্য মুভিং অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, তখন কিন্তু আমরা গ্রাফটাকে করবো এইরকমভাবে করবো এই গ্রাফটা। আর এখানে বলছে হোয়েন দ্য পজিশন অফ অবজেক্ট ডাজ নট চেঞ্জ, যখন সময়ের সাপেক্ষে পজিশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তখন পজিশন তো সমান থাকবে, একই লেভেলে থেকে যাবে। তো এই দেখুন, এটা কিন্তু সমান্তরাল রয়েছে, এটা তখন টাইমের সমান্তরাল রয়েছে। হয়তো ডিরেক্টলি এরকম গ্রাফ দিয়ে আপনার অপশান দেওয়া থাকবে না, হয়তো বলে দেবে যে এটা তখন টাইমের সমান্তরাল হবে, টাইমের সাথে লম্বভাবে হবে। তখন কী হবে তাহলে? পজিশনের সাথে লম্ব মানে টাইমের সাথে সমান্তরালভাবে রয়েছে। এবার দেখুন ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে কী রয়েছে? প্রথমে রয়েছে ইন কেস অফ জিরো অ্যাক্সেলারেশন জিরো মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে না, এটা সমবেগে রয়েছে মানে কি? ভেলোসিটি একই থাকছে, টাইমের সাথে সাথে সমবেগে রয়েছে, ভেলোসিটি একই রয়েছে, তো এই গ্রাফটা হবে। নেক্সট, ইফ দ্য অবজেক্ট ইজ মুভিং উইথ ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সেলারেশন, অর্থাৎ পজিটিভ অ্যাক্সেলারেশন মানে বেগের পরিবর্তন হচ্ছে, ব্রেক কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। আর ইনিশিয়াল বেগ যখন ধরুন সামথিং একটা জিরো রয়েছে বা 0,0 বিন্দু থেকে শুরু হচ্ছে, তো সেহেতু দেখুন এই যে এটা কিন্তু যখন তার যে অ্যাক্সেলারেশন ক্রমাগত বেড়ে চলেছে তখন এই গ্রাফটা হবে। এখানে কি বলছে? এখানে বলছে যখন মন্দন হবে এবং ক্রমাগত কমে যাবে তখন কিন্তু এই গ্রাফটা হবে। আমি দুখানা গ্রাফ অ্যাড করতে ভুলে গেছি, তো দুখানা গ্রাফ আমি একটু বলে দিই। ধরুন এই যে টাইম এবং এই দিকে রয়েছে আমাদের টাইম আর এদিকে রয়েছে ভেলোসিটি। তো যখন অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট ইজ ইনক্রিজিং লাইন বেন্ডিং টুয়ার্ডস ভেলোসিটি অ্যাক্সিসের বেসিসে যখন বাড়বে অ্যাক্সেলারেশন, তখন কীরকম হবে? তখন কিন্তু এইরকমভাবে গ্রাফটা হবে। আবার যখন কমবে সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা এইরকম হবে। এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষায় এই দুটো একটু কম ইম্পর্ট্যান্ট, তবু আমি দিয়ে দিলাম এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্রাফগুলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্পেশালি এই গ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট গ্রাফের মধ্যে পড়ে। এবারে দেখুন মোশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা। আপনারা মোশন তো পড়ছেন, 1D মোশন পড়ছেন, তো 1D মোশনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে। তো এর বেসিসে এই সমস্ত যে ফর্মুলাগুলো, এর বেসিসে আমরা 1D মোশনও কমপ্লিট করতে পারি, আমরা 2D মোশনের অঙ্কও কিন্তু করতে পারি। প্রজেক্টাইল মোশন কিন্তু এর বেসিসে আমরা কিন্তু বার করব। তার জন্য আপনাদের এই ফর্মুলাগুলোকে ভালোভাবে মুখস্থ করতে হবে। তো মোশনের ক্ষেত্রে, সিম্পল ক্ষেত্রে, মোশনের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, এটা জানি। আর এইগুলো দেখে নিন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যার মধ্যে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। আর এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস টি, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আপনি ধরুন এই যে সূত্রগুলো, এগুলো দিয়ে ধরুন অঙ্ক দেবে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে। ধরুন অঙ্ক এখান থেকে দিল না, এর বেসিসে আপনাকে অঙ্ক দিল এইচের সাপেক্ষে। এইচ মানে কি? উল্লম্ব গতির সমীকরণের মাধ্যমে যদি অঙ্ক দেয়, তখন আপনি কি করবেন? ধরুন একটা বস্তুকে আপনি ওপরের দিকে, একটা বলকে ওপরের দিকে আপনি ছুড়ে দিলেন,
এইবার এই বলটাকে আপনি যখন ওপরের দিকে ছুঁড়ে দিচ্ছেন তখন কিন্তু এই যে এ, তখন কিন্তু আপনি গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করছেন। আর গ্র্যাভিটি কিন্তু মনে রাখবেন, গ্র্যাভিটির যে পাওয়ার সেটা কিন্তু অবশ্যই অ্যাক্সেলারেশনের হিসেবে কাজ করে, অর্থাৎ সেটা কিন্তু জি হিসেবে কাজ করে, জি। আর সেটা অবশ্যই একটা ত্বরণ, কিন্তু অভিকর্ষজ ত্বরণ, আপনারা শুনেছেন অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এ ইকুয়াল টু তখন কিন্তু জি হয়ে যাবে। যখন কোনো বস্তু অবাধে পড়বে, ওপর থেকে আপনি কোনো একটা বস্তুকে ছেড়ে দিলেন নিচে পড়ছে, তখন কিন্তু এ ইকুয়াল টু জি হয়ে যাবে। আবার যখন আপনি কোনো বস্তুকে আপনি ওপরের দিকে ছুড়ে দিচ্ছেন তখন কিন্তু এই এ ইকুয়াল টু কী হবে, মাইনাস জি হয়ে যাবে। এই দুটো কথা মনে রাখবেন, যখন ওপর থেকে পড়বে নিচে তখন এ ইকুয়াল টু জি, আর নিচ থেকে আপনি কোনো বস্তুকে ছুড়ে দিচ্ছেন তখন এ ইকুয়াল টু কিন্তু মাইনাস জি হয়ে যাবে। তাহলে আপনি এস কি, এখানে দেখুন এস আমাদের রয়েছে অতিক্রান্ত দূরত্ব। আপনি যখন ওপরের দিকে ছুড়ে দিচ্ছেন কোনো বস্তুকে, আপনি যখন ওপরের দিকে ছুড়ে দিচ্ছেন সেটা নিশ্চয়ই একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা নিশ্চয়ই একটা দূরত্ব বা হাইট অতিক্রম করছে। এই হাইটটাকে আমরা বলবো এইচ, আর এসের জায়গায় তখন এইচ হয়ে যাবে, আর এখানে এর জায়গায় তখন জি হয়ে যাবে। আপনি যখন ওপরের দিকে ছুড়ে দেবেন তখন কিন্তু তাহলে কী হবে, এটা কিন্তু মাইনাস জি হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম ভি, তাহলে এই সূত্রটা কী হবে, ইউ মাইনাস জিটি, যখন আপনি ওপরের দিকে কোনো বস্তুকে ছুড়ে দিচ্ছেন, এইচ অর্থাৎ হাইট সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হয়ে যাবে। আর তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ হয়ে যাবে। এরকম কিন্তু তিনটে সমীকরণ দাঁড়াবে। আর যখন ওপর থেকে কোনো বস্তু কিন্তু নিচে আপনি ছেড়ে দেবেন তখন কিন্তু এই মাইনাসগুলো সবকটা প্লাস হয়ে যাবে, কারণ তখন জিটা প্লাস থাকবে, এখানে জি মাইনাস হয়ে গেছে, তো সেহেতু কিন্তু এখানে প্লাস হয়ে যাবে যখন ওপর থেকে নিচের দিকে কোনো কিছু পড়বে। তো এর বেসিসে কিন্তু আমরা বিভিন্ন ফর্মুলা জেনারেট করতে পারি। যেমন দেখুন, আপনাকে যদি বলে দেওয়া হয় আপনি কোনো একটা বস্তুকে নিচ থেকে ওপরের দিকে ছুড়ে দিলেন, তাহলে বস্তুটা সর্বোচ্চ কতটা উচ্চতা আরোহণ করবে। দেখুন আপনাকে এখানে কোন সূত্র ইউজ করতে হবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ, এই সূত্র আপনাকে ইউজ করতে হবে। এবারে দেখুন এখানে আমরা ধরুন কোনো একটা বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলাম, ওপরের দিকে যখন ছুঁড়ে দিলাম এই বিন্দু যখন আসবে সেটাই হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর সর্বোচ্চ বিন্দুতে অতিক্রম করার পরে সেটা নিশ্চয়ই আবার নিচের দিকে পড়তে থাকবে। সর্বোচ্চ বিন্দুতে অতিক্রম করার পর সেই বস্তুটা আপনি যখন ওপরের দিকে ছুঁড়ে দিচ্ছেন, সর্বোচ্চ বিন্দু অতিক্রম করার পরে বা সর্বোচ্চ বিন্দুতে টাচ করার পরে সেটা আবার নিচের দিকে পড়তে শুরু করবে। তার মানে কি, এই সর্বোচ্চ বিন্দু বা অন্তিম বেগ কত হচ্ছে, অন্তিম বেগ এখানে স্থির হয়ে যাচ্ছে বস্তুটা, অন্তিম বেগ তাহলে জিরো হয়ে যাবে, প্রাথমিক বেগ তাহলে ইউ স্কোয়ার থেকে যাচ্ছে, আর এটা টু জিএইচ। তাহলে এইচ কত হবে ক্যালকুলেট করুন, এইচের মান আসবে ইউ স্কোয়ার বাই টু জি। এইভাবে কিন্তু আমরা সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করতে পারি, আপনাদের মুখস্থ না করলেও চলবে এগুলো। আর একটা দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনাকে বললো সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল, তো আমরা একটু আগে কি দেখলাম, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আর আমরা কি বললাম, ভি ইকুয়াল টু জিরো হবে যখন হাইয়েস্ট পয়েন্টে যাবে। তাহলে হাইয়েস্ট পয়েন্টে যেতে গেলে কতটা সময় লাগবে, হাইয়েস্ট পয়েন্টে যেতে গেলে সময় লাগবে টি ইকুয়াল টু ইউ বাই জি। এবার দেখুন হাইয়েস্ট পয়েন্টে যেতে গেলে তো এই সময়টা লাগছে, আবার ফিরে আসতেও একটা নির্দিষ্ট সময় লাগছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটাল অতিক্রান্ত সময় কত, টোটাল সময় কত, টু ইউ বাই জি। এইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এভাবে কিন্তু আপনারা বাকিগুলোও করতে পারবেন। তো এবারে আমরা 2D মোশন দেখে নেব। মোটামুটি এখান থেকে আপনাদের কোশ্চেন একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে। আমি যে ফর্মুলাগুলো দিলাম এই ফর্মুলাগুলোর মধ্যে থেকে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে। যেমন ধরুন বলে দেবে, আচ্ছা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, একটা পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, শেষ মিটার পথটি অতিক্রম করতে পাথরটি কত সময়, একটু ডিটেলসে ডেপথের কোশ্চেন, ক্লাস 11-এর কোশ্চেন, এটা বাদ দিন। সিম্পল ওয়েতে কিন্তু আপনার কোশ্চেন আসবে যেখানে আপনি ভি এর মান বসাতে পারবেন, ইউ এর মান বসাতে পারবেন, জি এর মান বসাতে পারবেন, টি এর মান বসাতে পারবেন। আপনি যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা ফিজিক্সের 11-12 বই থেকে কিন্তু একটু কনসেপচুয়াল এই যে কোশ্চেনগুলোর কয়েকটা অঙ্ক দেখে নেবেন, তাহলে কিন্তু প্রবলেম হবে না। অথবা গুগলে আপনি সার্চ করবেন, এই যে 1D মোশন প্রবলেম বলে সার্চ করবেন, কয়েকটা প্রবলেম এই টাইপের করে নেবেন, দেখবেন কোনো রকম আর প্রবলেম হবে না। এবারে আমরা চলে আসি 2D মোশনের ক্ষেত্রে। 2D মোশনের ক্ষেত্রে আমরা করবো কি, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটা স্টেটমেন্ট বলে দিই তার আগে, 1D মোশন থেকে মনে রাখবেন, চালকদের কিন্তু শেখানো হয় যে গাড়িতে গতি দ্বিগুণ হলে থামানোর জন্য তাকে 4 গুণ দূরত্ব অতিক্রম করতে হবে, তবেই কিন্তু গাড়িটা সেফ থাকবে এবং কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না, এটা কিন্তু শেখানো হয়। তো এটা এখান থেকে একটা স্টেটমেন্ট বেসে কোশ্চেন আসতে পারে, হয়তো বলে দেবে চালকদের যদি গাড়ি দ্বিগুণ থাকে, চালকদের গাড়ির গতি যদি দ্বিগুণ থাকে তাহলে কত গুণ লাগবে। তো এটা মনে রাখবেন, এস প্রপোর্শনাল, এটা 1D মোশনের ক্ষেত্রে কিন্তু এস প্রপোর্শনাল ইউ স্কোয়ার। তো
এখানে ইউ এর মান যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু 2u 4u স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4 গুণ, 4 গুণ দূরত্ব অতিক্রম করতে হবে। এখানে যদি বলে দিত যে 3 গুণ করা হতো তাহলে এখানে কি হতো 9u স্কোয়ার, সেখানে কিন্তু 9 গুণ করা হতো। এটা কিন্তু ডবল হিসেবে হচ্ছে না, এস প্রপোর্শনাল ইউ স্কোয়ার এই সূত্রের বেসিসেই কিন্তু হচ্ছে। এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। এগুলোই কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে এগুলোকে টার্গেট করা হয়। সাধারণত 11-12 স্টাডির থেকে কিন্তু কম্পিটিটিভ স্টাডি তুলনামূলক অনেকটাই আলাদা, তো এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। নেক্সট দেখবো প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রজেক্টাইল মোশন শুধুমাত্র এই যে ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর নয়, যে কোনো পরীক্ষার জন্য এই প্রজেক্টাইল মোশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা বড় বড় লেভেলের ডব্লিউবিসিএস মেন্সের জন্য প্রজেক্টাইল মোশন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামের জন্য প্রজেক্টাইল মোশন ইম্পর্টেন্ট। এটাকে আমরা বাংলায় কী বলে থাকি? বাংলায় এটাকে বলি আমরা প্রাসের গতি, বাংলায় বলি আমরা প্রাসের গতি। তো প্রজেক্টাইল মোশন কি? ধরুন আপনি কোনো একটা বস্তুকে বা কোনো একটা পাথরকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে অনুভূমিকভাবে একটা নির্দিষ্ট দূরত্বে ছুড়লেন। ছোড়ার জন্যে আপনি একটা নির্দিষ্ট কোণে ছুটছেন সেটাকে। এই ধরুন ও বিন্দুতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, ও বিন্দুতে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই ছবিতে। এখান থেকে আপনি এই দিকে ছুটলেন। এই দিকে যখন ছুটছেন বস্তুটা নিশ্চয়ই এইরকম এতটা দূরত্ব অতিক্রম করে এখানে এসে নিশ্চয়ই পড়বে। তো এখানে আপনার সর্বোচ্চ উচ্চতা কত উঠবে, এখানে কত বেগে আপনাকে ছুটতে হবে, কত কোণে আপনাকে ছুটতে হবে, সেটা কিন্তু খুব প্রয়োজন। না হলে আপনার এই যে বস্তুটা আপনি যেটা ছুটছেন সেটা কিন্তু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে না, বা কতটা দূরত্ব যাবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এই প্রাসের গতির মাধ্যমেই কিন্তু এটাকে ক্যালকুলেট করা হয়। দেখুন আপনার উপাংশ নিশ্চয়ই শিখেছেন, উপাংশ। এবারে দেখুন ধরুন থিটা কোণে ফেলা হলো, আপনি এই যেভাবে ধরুন আপনি ফেললেন, এটা নিশ্চয়ই এই যে স্পর্শক বরাবর আমরা ধরে নেব, স্পর্শক বরাবর এটা কিন্তু এই যে সাথে ভূমির সাথে থিটা কোণে রয়েছে এখানে। সাধারণত 11-12 বই যদি আপনারা দেখেন ওখানে আলফা কোণে এখানে ফেলা হয়েছে, কিন্তু এখানে থিটা কোণে রয়েছে, আমি থিটা কোণেই দেখিয়ে দিচ্ছি। ধরুন থিটা কোণে ফেলা হলো, তো এই পাশে থিটা মানে এখানে ইউ কস থিটা। এইটা কত? এই বেগটা কত? এই বেগটা হচ্ছে ইউ, এই বেগটা ইউ, তার মানে এটা এই উপাংশটা ইউ কস থিটা, আর ওপরের দিকে এটা কি হচ্ছে ইউ সাইন থিটা। দুটো আমরা পেয়ে গেলাম উপাংশ। তো এখানে ইউ কস থিটা ইউ সাইন থিটা আমরা দুটো পেয়ে গেলাম। তো এখানে ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা কি? এই দুটো কিন্তু আপনাদের কাজে লাগবে। অনুভূমিক উপাংশ হচ্ছে এখানে ইউ কস থিটা, উল্লম্ব উপাংশ হচ্ছে এখানে ইউ কস থিটা। এবারে দেখুন, এবারে আমরা কীভাবে এগুলো করব। একটু আগেই আমরা সিম্পল ফর্মুলা দেখলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলা দেখলাম। এবারে দেখুন আমরা কি দেখলাম? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে এটা এইভাবে ফেলা হয়েছে, এখান থেকে গিয়ে এই পজিশনে ফেলা হয়েছে। তাহলে এখানে তো প্রথমে বস্তুটা বা ওই যে পাথরটা আপনার হাতে কিন্তু স্থির অবস্থায় ছিল, পাথরটা আপনার হাতে স্থির অবস্থায় ছিল, তারপরে আপনি সেটাকে ফেলছেন। তো প্রাথমিক বেগ এখানে থাকছে, এখানে কিন্তু আপনার হাতে স্থির অবস্থায় ছিল বলে প্রাথমিক বেগ যে 0 হবে এমনটা কিন্তু নয়। আপনি পাথরটাকে ফেলছেন, এখানে গিয়ে এই পজিশনে গিয়ে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে কিন্তু পাথরটার বেগ 0 হবে। পাথরটার সেক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে, হ্যাঁ ঠিকই বললাম, পাথরটার বেগ সর্বোচ্চ বিন্দুতে গিয়ে স্থির হবে, কিন্তু প্রাথমিক বেগ এতটা যে দূরত্ব যাচ্ছে এটাই কিন্তু তার প্রাথমিক বেগ থাকবে। তো অনুভূমিক উপাংশ অনুযায়ী আমরা যদি প্রাথমিক বেগ ক্যালকুলেট করি, প্রাথমিক বেগ কিন্তু হবে এই যে উল্লম্ব উপাংশ অনুযায়ী ইউ সাইন থিটা, এটাই হচ্ছে তার প্রাথমিক বেগ, এটাই তার প্রাথমিক বেগ, আর তার সর্বোচ্চ বিন্দুতে গিয়ে অন্তিম বেগ 0। তাহলে আমরা কি করেছি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh করেছি, এটা আমরা অন্তিম বেগে গিয়ে 0 হচ্ছে, অন্তিম বেগ 0 হচ্ছে সর্বোচ্চ, তাহলে ইউ স্কোয়ার, আর এই যে ইউ মানে কি? এখানে ইউ মানে ইউ সাইন থিটা, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g, আর এখানে ক্যাপিটাল এইচ হচ্ছে এই উচ্চতাটা। এবার যদি বলে এইচের মান বার করতে কতটা দূরত্ব গিয়েছে, তাহলে এই এইচের মানটা সিম্পলভাবে ক্যালকুলেশন করে নিয়ে এটা পাশে নিয়ে, তাহলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দেখুন এই যে রয়েছে সেই একইভাবে, এইভাবে কিন্তু আমাদের বার করতে হয় এক একটা। এটা একটু মাথায় রাখবেন, এই ফর্মুলার বেসিসে কিন্তু আপনি প্রত্যেকটা বার করতে পারবেন। শুধু মনে রাখবেন এটা হচ্ছে আপনাদের প্রাথমিক বেগ, আর সর্বোচ্চ বিন্দুতে অন্তিম বেগ হয় 0। একই ফর্মুলা অনুযায়ী আপনি বলবেন ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি ইকুয়াল টু ভি 0, কারণ অন্তিম সর্বোচ্চ উচ্চতায় অন্তিম বেগ 0, ইউ সাইন থিটা, এটা ইউ সাইন থিটা হবে, আর জিটি টি ইকুয়াল টু তাহলে কী হবে 2u সাইন থিটা বাই জি, কারণ টি1 হচ্ছে ইউ সাইন থিটা বাই জি হচ্ছে। এবার দুবার যেহেতু উঠছে, এতটা উঠছে আবার এতটা নামছে, সেই দূরত্বটা 2 দিয়ে গুণ করে দিলে 2u সাইন থিটা বাই জি। আর আরেকটা আছে কি? আরেকটা আছে আপনাকে বার করতে বলতে প্রক্ষেপ সীমা কত। প্রক্ষেপ সীমা আপনার এই যে ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এটা আপনি জাস্ট মনে রাখতে পারেন, এইভাবে মনে রাখতে পারেন, অথবা আপনি কোনো একটা বই থেকে ক্যালকুলেশন দেখে দিতে পারেন। এই সূত্রগুলোর বেসিসে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। তবে এখানে বলার একটাই জিনিস, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে, দেখুন সাইন 2 থিটা
এখানে দেখুন সাইন টু থিটার মান যখন সর্বোচ্চ হবে তখনই নিশ্চয়ই আর এর মান সর্বোচ্চ হবে। আর সাইন টু থিটার মান সর্বোচ্চ কত হতে পারে? 1 হতে পারে। সাইন টু থিটার সর্বোচ্চ মান 1 হতে পারে। আর সাইন টু থিটার মান কখন 1 হবে? যখন sin 90 ডিগ্রি হবে। sin 90 ডিগ্রি হবে তখন 1 হতে পারে। তাহলে 2θ = 90 ডিগ্রি, θ = 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু এই যে কোনো বস্তুকে ছুড়লে সেটা কিন্তু সর্বোচ্চ দূরত্ব যাবে। জ্যাভলিন থ্রো কয়েকদিন আগে নীরজ চোপড়া আমাদের ভারতের হয়ে সোনা জিতেছেন জ্যাভলিন থ্রোতে। তো নীরজ চোপড়া যদি কোনো দিন খেলা দেখেন তাহলে আপনারা দেখবেন তিনি কিন্তু জ্যাভলিনটা সবসময় চেষ্টা করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া। শুধুমাত্র নীরজ চোপড়া নাই, যারা যারা জ্যাভলিন থ্রো খেলেন, ডিসকাস থ্রো, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ার। তার কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে সর্বোচ্চ দূরত্ব যাবে বা সবচেয়ে বেশি দূরত্ব যাবে। নেক্সট রয়েছে আমাদের রিলেটিভ মোশন। রিলেটিভ মোশনে কী রয়েছে দেখুন, রিলেটিভ মোশনে রয়েছে আপনি ধরুন রাস্তায় যাচ্ছেন, আপনার সাপেক্ষে আরও একজন যাচ্ছে, একই দিকে যাচ্ছে, আপনার সাপেক্ষে তার যে বেগ সেটা কিন্তু রিলেটিভ মোশন। কীভাবে হচ্ছে আমি একটু ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন আপনি সাইকেলে করে যাচ্ছেন, আপনার সামনে আরেকজন সাইকেলে করে যাচ্ছে। আপনার কাছে সেই ব্যক্তি হয় মনে হবে খুব স্পিডে যাচ্ছে, না হয় মনে হবে সে খুব স্লো যাচ্ছে। আমরা ট্রেনের অঙ্ক করেছি। ট্রেনের অঙ্কে দেখেছি যখন দুজন একই দিকে যাচ্ছে, তখন কিন্তু বেগ বিয়োগ হয়। অর্থাৎ এখানে 3 মিটার/সেকেন্ড আর এখানে 2 মিটার/সেকেন্ড যাচ্ছে, তাহলে কিন্তু বেগ এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। যখন দুটো বিপরীত দিকে যাবে তখন কিন্তু বেগটা যোগ হবে। এক কথায় বলতে গেলে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে বা রিলেটিভ মোশনের ক্ষেত্রে আমরা এটাই জানবো যে একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগ, একজনের সাপেক্ষে আরেকজনের যে গতি, সেটাকে আমরা বলবো রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি। এবার সিম্পল অর্থে বলতে গেলে যখন দুজন একই দিকে যাবে তখন তাদের বেগ বিয়োগ হবে, দুজন যখন বিপরীত দিকে যাবে তখন তাদের বেগ কিন্তু যোগ হবে। তো এখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে? যতদূর ধারণা এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমই আসবে। কী টাইপের ম্যাথামেটিক্যাল প্রবলেম? সিম্পল যে ট্রেনের অঙ্ক আপনারা ম্যাথামেটিক্সে করেছেন সেই টাইপের কোশ্চেনই কিন্তু দেওয়া হবে, তার থেকে বেশি কিছু দেওয়া হবে না। তবে মনে রাখবেন দূরত্ব কিন্তু কখনো বিয়োগ হয় না। যাই হোক না কেন, ট্রেনের দূরত্ব যদি দুটো ট্রেন বলে দেয়, ট্রেনের দূরত্ব কিন্তু সবসময় যোগ হবে, কিন্তু স্পিড কিন্তু এখানে বিয়োগ হবে যদি একই দিকে যায়, আর স্পিড এখানে যোগ হবে যদি দুটো বিপরীত দিকে যায়। এটা একটু মনে রাখবেন। যেমন ধরুন ছোট্ট এক্সাম্পল, আপনি ট্রেনে করে যাচ্ছেন, আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকে আরেকটি ট্রেন যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ট্রেনের স্পিডটা অনেকটা স্লো লাগবে। কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন ট্রেন তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কিন্তু ট্রেনটা খুব ফাস্ট বলে মনে হবে। এই যে এক্সাম্পলের মধ্যে আপনারা মনে রাখতে পারেন, যখন দুজন একই দিকে যাবে তখন কিন্তু বেগটা বিয়োগ হবে, যখন দুজন বিপরীত দিকে যাবে তখন কিন্তু বেগটা বা এই যে ভেলোসিটি এটা কিন্তু যোগ হবে। সিম্পল, আপনারা যে কম্পিটিটিভ এক্সামিনেশনে ম্যাথমেটিক্স করে থাকেন ট্রেনের অঙ্ক, সেই টাইপের কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। নেক্সট রয়েছে কি ইম্পালস। দেখুন ইম্পালস একটা জটিল জিনিস, কিন্তু যতটা সহজভাবে করা যায়। আপনাদের মনে হতে পারে ইম্পালস কী এমন জটিল জিনিস, শুধুমাত্র দুটো জিনিস বল এবং বলের ঘাত রয়েছে, কিন্তু ইম্পালস থেকে কিন্তু জটিল কোশ্চেন আসতে পারে। তো তার বেসিসে আমরা মোটামুটি ইম্পালস থেকে যতটা বেসিক আমরা কমপ্লিট করতে পারি, ইম্পালস থেকে কিন্তু ততটা আমরা বেসিক কমপ্লিট করে রাখবো। তো ইম্পালসের মধ্যে আমরা দুটো জিনিস জানবো। দেখুন এখানে ইম্পালস রয়েছে এবং ইম্পালসিভ ফোর্স রয়েছে। ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স, ইম্পালস অফ ফোর্স এবং ইম্পালসিভ ফোর্স, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা কয়েকটি স্লাইড দেখব, তার আগে এই ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স ব্যাপারটা একটু জেনে নেব। প্রথমে জানবো ইম্পালস অফ ফোর্স। এর অর্থ কি? কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে একটা স্থির মানের বল যদি ক্রিয়া করে, সেটাকে আমরা বলবো কি? ইম্পালস অফ ফোর্স। কোনো একটা বস্তুর ওপর যদি কিছুক্ষণ ধরে একটা স্থির মানের বল ক্রিয়া করে, তাকে আমরা বলবো ইম্পালস অফ ফোর্স। তো ইম্পালস অফ ফোর্স এটাকে কিন্তু আমরা কয়েকটিভাবে ভাগ করতে পারি। যেমন দেখুন ইম্পালস অফ ফোর্স এটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি। ধরুন ইম্পালস অফ ফোর্স ইকুয়াল টু জে। এটাকে আমরা এভাবে বলতে পারি ভরবেগের পরিবর্তন, এমভি মাইনাস এমইউ। আমি ভরবেগের ধারণা একটু পরে দিচ্ছি, তবে এটা জেনে রাখুন এমভি মাইনাস এমইউ এটা হচ্ছে ইম্পালস অফ ফোর্সের সিম্পল ডেফিনেশন বলতে পারেন। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন, এটাই হচ্ছে ইম্পালস অফ ফোর্স। এবারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুটির ওপর প্রযুক্ত বলের ঘাতের সমান, এটা আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন। তো এই যে ইম্পালস অফ ফোর্স, এর তাহলে একক কী হবে? ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের পরিবর্তন বলতে এখানে ডেফিনেশনে আপনারা যখন দেখবেন, যে কোনো বই থেকে ডেফিনেশন যখন আপনারা দেখবেন, সেখানে দেখবেন
কোনো বস্তুর ওপর কিছুক্ষণ ধরে একটা স্থির মানের বল ক্রিয়া করছে, অর্থাৎ কিছু সময়, এখানে সময়ের একটা গুরুত্ব রয়েছে। তাহলে এফ ইন্টু টি, এফ ইন্টু টি একটু আগে আপনারা দেখলেন, এইখানটায় দেখুন এফ ইন্টু ডেল্টা টি, এফ অ্যাভারেজ ইন্টু ডেল্টা টি। তো এটাই কিন্তু বলা হয় বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। তাহলে এর একক কী হবে? এর একক হবে তাহলে নিউটন ইন্টু সেকেন্ড। এর একক কী হবে? নিউটন ইন্টু সেকেন্ড। যখনই আমরা বলবো বলের ঘাত বা ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স কিন্তু সিম্পল ওয়েতে বলতে গেলে ইম্পালসিভ ফোর্স এটা একটা বল, অর্থাৎ একটা বৃহৎ মানের বল যদি খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ওপর ক্রিয়া করে, ওই বলকে আমরা বলবো ঘাত বল। সিম্পল এক্সাম্পল, আপনি দেয়ালে কোনো একটা পেরেক পুঁতবেন, তখন আপনি কী করবেন? একটা হাতুড়ি দিয়ে পেরেকের পিছন দিকে ধাক্কা মারবেন। আপনি যদি পেরেকের পিছন দিকে ধাক্কা না মারেন, সেক্ষেত্রে যদি শুধুমাত্র টাচ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পেরেকটা আপনি দেওয়ালে পুঁততে পারবেন না। তার জন্য আপনাকে দেওয়ালে এবং পেরেকটা রেখে পেরেকটার ওপরে পেরেকটার যে পিছন দিক সেটাকে আপনাকে ধাক্কা মারতে হবে সেই হাতুড়ি দিয়ে। তো এটা এক্সাম্পল কি? এটা এক্সাম্পল কিন্তু একটা ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সের। কেমনভাবে এক্সাম্পল হলো? একটা বৃহৎ মানের বল, আপনি পেরেকটার ওপর তীব্রভাবে ধাক্কা মারছেন, কিন্তু পেরেক এবং ওই যে হাতুড়ি তার যে সংযোগস্থলে কতক্ষণ থাকছে? খুবই অল্প সময়ের জন্য লেগে থাকছে। তো এটাকেই বলা হয় কিন্তু ঘাত বল। আরেকটা এক্সাম্পল, ফুটবলে কিক করার সময় আপনি পা দিয়ে খুব জোরে আঘাত করেন, এক্ষেত্রে পায়ের সঙ্গে ফুটবলের সংস্পর্শ থাকে কিন্তু খুব অল্প সময়ের জন্য, এক্ষেত্রে পা ঘাত বল প্রয়োগ করছে এবং তার ফলে কিন্তু একটি ফুটবল বলের ঘাত দিচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ঘাত বল কিন্তু কারণ এবং বলের ঘাত কিন্তু তার ফল। ঘাত বলের ক্রিয়ায় কোনো বস্তু অল্প সময়ের জন্য কিন্তু বৃহৎ একটা ত্বরণ লাভ করতে পারে। আর আরও এক্সাম্পল বলতে গেলে ক্যারামের স্ট্রাইকার, আপনি ধরুন এই ক্যারামের গুটিতে আঘাত করবেন, আপনি এই যে মেইন যে গুটি সেখানে আপনি কিন্তু টাচ করে থাকেন, টাচ করে সেটাকে মারছেন, এটাকে কিন্তু অল্প সময়ের জন্য এই বড় গুটিটা আঘাত করছে, এটা আপনি টাচ করে থাকছেন, এটাকে যেটা মারছেন এটা হচ্ছে বলের ঘাত, আর এটাকে ধাক্কা মারছে এই বড় গুটিটা, এটাকেই হচ্ছে কিন্তু বলা হচ্ছে ঘাত বল। তো এই হচ্ছে সহজ অর্থে ঘাত বলের এক্সাম্পল। ঘাত বলের আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। আচ্ছা, মনে রাখবেন বলের ঘাত, বলের ঘাত এবং বল একই জিনিস, যেহেতু বলের ঘাত হচ্ছে, আচ্ছা সরি উল্টো বললাম, ঘাত বল হচ্ছে এবং বলের সাথে একই জিনিস, তাহলে ঘাত বলের যে মাত্রা সেটা হবে বলের মাত্রা সমান mL/(T⁻²), বলের মাত্রা যেটা mL/(T⁻²) এবং এর একক কিন্তু নিউটন। আর বলের ঘাতের ক্ষেত্রে কিন্তু mL/(T⁻1), কারণ কি বল ইন্টু সময় হচ্ছে বলের ঘাত। তো এটা একটু জটিল হয়ে গেল, বলের ঘাত ঘাত বল অনেক একই রকমের টার্ম, তো জটিল হয়ে গেল। এখান থেকে কিন্তু একটি কোশ্চেন আসতে পারে, খুবই জটিল জিনিস আপনাদের মনে হতে পারে পরীক্ষার জন্য, যেহেতু কম্পিটিটিভের জন্য, কিন্তু এটা মোটামুটি একটু জটিল জিনিস আছে। ইম্পালস দেখুন এখানে, দ্য ফোর্স হুইচ অ্যাক্ট অন বডিজ ইজ ফর শর্ট টাইম অ্যাজ ক্যান্সেল ইম্পালসিভ ফোর্সেস, ফর এক্সাম্পল ইন হিটিং এ বল উইথ এ ব্যাট, ইন ড্রাইভিং এ নেল উইথ ইন্টু এ উডেন ব্লক উইথ এ হারমার, ইন ফায়ারিং এ গান এটসেট্রা। এগুলো কিন্তু এক্সাম্পল। এখানে দেখুন ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স বলে দেওয়া রয়েছে, এতক্ষণ জুড়ে যেগুলো বললাম সেগুলোই কিন্তু ওখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ইম্পালসিভ ফোর্স বা এই যে ইম্পালসিভ ফোর্স বা ইম্পালস অফ ফোর্স, এখান থেকে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। আপনারা একটু দেখে নেবেন যে প্রতিটি, ধরুন একটা বুলেট, পরীক্ষা হয়তো কোশ্চেন আসবে, একটা বুলেট ধরুন এত স্পিডে গেল, তাহলে বুলেটটা ওয়েট কত এটা জিজ্ঞাসা করা হতে পারে, বুলেটের ভরবেগের পরিবর্তনের হার কত, অর্থাৎ বলের ঘাত কত, এরকম কিন্তু কোশ্চেন একটা আপনারা এক্সপেক্ট করতে পারেন এখান থেকে। তো আপনারা যে কোনো একটা বই থেকে এইগুলো দেখে নেবেন। এবার আমরা চলে আসছি নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল কী বলেছে? প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিশ্চয়ই এখান থেকে কোশ্চেন আসবে না যে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো কোশ্চেন কী টাইপের আসবে? এখান থেকে কোশ্চেন আসবে অ্যাপ্লিকেশান বেসড। অ্যাপ্লিকেশান বেসড কোশ্চেন বলতে এখানে এর এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এক্সাম্পল কি? যেমন দেখুন এখানে রিয়াকশান হচ্ছে, আপনি ধরুন একটা গান থেকে গুলি ছুটছেন, তখনই কিন্তু বন্দুকটা পিছনের দিকে আপনাকে ধাক্কা মারছে, এটা একটা নিউটনের থার্ড ল এর এক্সাম্পল। এছাড়া আপনি যে মাটির উপর হাঁটছেন, এটাও কিন্তু নিউটনের থার্ড ল এর এক্সাম্পল। আপনি নৌকাতে পা দিয়ে যখন আপনি সেটাকে ঠেলে উঠছেন কোনো একটা ডাঙায়, নদী থেকে ওঠার সময় নৌকাটা দেখবেন কিছুটা পিছনের দিকে সরে যাচ্ছে, তার কারণ কি? আপনি নৌকার ওপর বল প্রয়োগ করছেন, নৌকাটাও কিন্তু আপনার ওপর একটা তার প্রতিক্রিয়া দিচ্ছে। তো এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এর মাধ্যমেই কিন্তু এই যে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল সবচেয়ে প্রকৃষ্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চলন্ত লিফটের প্রতিক্রিয়া। চলন্ত লিফট আমি ভালোভাবে বোঝাবো, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা এক্সপেক্ট করতে পারেন চলন্ত লিফট থেকে। তো চলন্ত লিফট কি? ধরুন একটা লিফট রয়েছে, তার মধ্যে আপনি রয়েছেন, এখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন, এইটা আপনি, তো একটা চলন্ত লিফট রয়েছে। ধরুন আপনার আপাত ওজন, লিফট এবং আপনার আপাত ওজন সেখানে আপনি এন হলো, তো আপনার ওজন কত? সিম্পল ওয়েতে ভরকে আমরা বলি এম, আর ওজন কি?
ওজন হচ্ছে এমজি, ওজনকে আমরা বলি এমজি। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যখন এই লিফটটা এ ত্বরণ নিয়ে উঠছে, তখন মনে রাখবেন আপনার ওজন কিন্তু তখন বেড়ে যাবে। আপনার যে আপাত ওজন, আপনার মনে হবে নিজেকে ভারী বলে। তো সেই জন্য যখন কোনো একটা লিফট খুব স্পিডে উঠছে, ত্বরণের সাথে উঠছে, তখন আপনাকে নিজেকে ভারী বলে মনে হবে। অথবা এ মন্দন নিয়ে যদি নিচের দিকে নামে, তখনও কিন্তু আপনাকে নিজেকে ভারী বলে মনে হবে। তখন এমজি প্লাস এম এ হয়ে যাবে আপনার আপাত ওজন এ ত্বরণ নিয়ে উঠলে। তাহলে আমরা বলতে পারি এম ইন্টু জি প্লাস এ আপনার তখন আপাত ওজন হয়ে যাবে, যখন একটা লিফট এ ত্বরণ নিয়ে উঠছে বা এ ত্বরণ নিয়ে নামছে। যখন ওই লিফটটা এ ত্বরণ নিয়ে নামছে তখন কি হবে? যখন লিফটটা এ ত্বরণ নিয়ে নামছে, তখন আপনার ওজন কিন্তু অনেকটা হালকা বলে মনে হবে, আপাত ওজন অনেকটা হালকা মনে হবে। তাহলে এম জি মাইনাস তখন এম এ, তখন আপনার ওজন অনেকটা কমে যাচ্ছে, তাহলে এম ইন্টু জি মাইনাস এ হয়ে যাবে। মনে রাখবেন যখন লিফটটা অবিকর্ষিত ত্বরণের সাথে নামছে বা অবাধে পতনশীল লিফটের যখন কোনো একটা দড়ি কেটে যাচ্ছে, লিফটের যে কেবল সেটা যদি কেটে যায়, সেখানে কিন্তু কী হবে? জি সমান সমান এ হয়ে যাবে। তাহলে এম ইন্টু জি মাইনাস এ, তাহলে কী হবে? জিরো। তাহলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে আপনার কোনো রকম ওজন থাকছে না, আপাত ওজন কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এবং আপনার এই যে অবস্থা, এটাকে বলা হবে সম্পূর্ণ ভারহীন বা ওয়েটলেস অবস্থা। আশা করি বোঝা গেল। আবার যখন যদি লিফটটা সমবেগে একটা নির্দিষ্ট বেগে যে বেগে উঠছিল সেই বেগে ওঠানামা করে, তাহলে আপনার ওয়েটের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, আপনার যে ওয়েট এমজি ছিল সেই এমজিই কিন্তু থেকে যাচ্ছে। আবার লিফট যখন জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নামছে, তখন কিন্তু মনে রাখবেন এম এ এমজি এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন আপনি কী করবেন? তখন কিন্তু আপনি আর এই লিফটের ওপর দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি তখন লিফটের ওপরে অনেক ওপরের দিকে উঠে যাচ্ছেন। এটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। কোশ্চেন আসতে পারে, এই কয়েকটা কনসেপ্ট বললাম, এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। নেক্সট রয়েছে ইউনিফর্ম সার্কুলার মোশন ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে। আচ্ছা, তার আগে আমি নিউটনের গতিসূত্র থেকে একটা প্র্যাকটিক্যাল জিনিস বলে দিই। যেমন ধরুন রকেট, জেট বিমান, এগুলো কিন্তু নিউটনের থার্ড ল অনুযায়ী কাজ করে। কীভাবে? ধরুন জেট বিমান রয়েছে, এখানে ফুয়েল রয়েছে জেট বিমানের। যখন এর ভিতরে এই যে ফুয়েলটা পুড়ছে, তখন কিন্তু পিছন দিকে একটা ধাক্কা দেয়, পিছন দিক থেকে একটা নির্দিষ্ট ছিদ্র রয়েছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতে থাকে ওই যে গ্যাসটা, যেটা পুড়ে যাচ্ছে সেই গ্যাসটা তখন বেরিয়ে যেতে থাকে। যখন এটা বেরিয়ে যায়, তখন এটা কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন এটা সামনের দিকে ঠেলে দেয়, আর এটা তখন কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এটা কিন্তু রকেটের ক্ষেত্রে হয়। তবে মনে রাখবেন জেট বিমান কিন্তু বেশি উচ্চতায় চলতে পারে না। তার কারণ কি? রকেটের মধ্যে জারণের জন্য বা ওই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসটাকে পোড়ানোর জন্য আলাদা করে পদার্থ থাকে, কিন্তু জেট বিমানের মধ্যে সেই পদার্থ থাকে না। জেট বিমান বায়ুর যে অক্সিজেন, সেটাকে কিন্তু জারক পদার্থ হিসেবে কাজ করে। তো সেহেতু কিন্তু জেট বিমান ওপরে বেশি চলতে পারে না, কারণ ওপরে কিন্তু অক্সিজেনের অভাব রয়েছে, অক্সিজেনের পরিমাণটা খুবই কমে যায়। সেক্ষেত্রে কিন্তু জেট বিমান 10 থেকে 20 কিমির ওপরে চলতে পারে না। তো এটা একটু মাথায় রাখবেন, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে পড়ে। নেক্সট আমরা দেখব ইউনিফর্ম সার্কুলার মোশন কি? যখনই একটা বিন্দুর চারিদিকে বা সেই বিন্দুটাকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরছে বৃত্ত আকারে, তখন আমরা সেটাকে বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন বা সমবৃত্তীয় গতি, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটি কোশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন। সেটা কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা এখনও বলা যাচ্ছে না, তবে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ইউনিফর্ম সার্কুলার মোশন। তো বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক বেগ যদি ধ্রুবক হয়, তাহলে আমরা সেটাকে কিন্তু বলবো সমবৃত্তীয় গতি। এখানে কি বলছে? ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ট্রাভেলিং এট এ কনস্ট্যান্ট স্পিড অন এ সার্কুলার পথে বা একটা বৃত্তীয় পথে যখন একটা কণা বা একটা বস্তু যখন নির্দিষ্ট বা কনস্ট্যান্ট দ্রুতি নিয়ে এগোচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। তো সমবৃত্তীয় গতিতে কণার গতিবেগের অভিমুখ কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। এইখান থেকে ধরুন এখানে গেল, এখানে কিন্তু গতির অভিমুখ পরিবর্তন, তাই গতির অভিমুখ কোন দিকে থাকে? এই যেভাবে ঘুরছে তার বেগের সাথে কিন্তু এটা থাকে কত? এই যে স্পর্শক বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু থাকে বেগের সাথে এই গতির অভিমুখের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু থাকে 90 ডিগ্রি। আর এক্ষেত্রে কণার রৈখিক বেগ কিন্তু ধ্রুবক, কথা বলা চলে না। আমরা একটু আগে পড়লাম যে কণার রৈখিক বেগ যখন ধ্রুবক হবে বা রৈখিক ওয়েতে যখন চলবে, তখন কিন্তু দ্রুতি এবং বেগ কিন্তু সমান হবে, বা সেটাকে আমরা বলবো সমবেগে চলছে। কিন্তু যেহেতু এখানে এটা রৈখিক ওয়েতে চলছে না, এটা একটা বৃত্তীয় পথে চলছে, সেহেতু এটাকে আমরা বলবো
কণার রৈখিক বেগ এখানে ধ্রুবক নয়, সেই জন্য আমরা বলবো সমবৃত্তীয় গতি সমদ্রুতির উদাহরণ, কিন্তু এটা কিন্তু সমবেগের উদাহরণ নয়। আমি যে স্টেটমেন্টটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবার রিপিট করছি, সমবৃত্তীয় গতিতে আমরা কি বলেছিলাম, বা যখন সমবেগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যদি তার বেগ এবং তার যে গতির অভিমুখ সেটা কিন্তু পরিবর্তিত যদি না হয় বা কনস্ট্যান্ট যদি থাকে, তখনই কিন্তু আমরা সেটাকে বলবো সমবেগ। এবার আমরা বলেছিলাম যে কণার রৈখিক বেগ যদি ধ্রুবক হয়, সেক্ষেত্রে কিন্তু রৈখিক দ্রুতিও এবং রৈখিক বেগ সেটা কিন্তু দুটোই সমান। কিন্তু এক্ষেত্রে দেখুন প্রতি মুহূর্তের যে অ্যাঙ্গেল, বেগের সাথে এর যে অ্যাঙ্গেল সেটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, এটা যেহেতু সার্কেল আকারে ঘুরছে। আর এর যে বেগের অভিমুখ সেটা কিন্তু এই যে এখান থেকে বেগের সাথে এর কিন্তু লম্বভাবে কাজ করছে এবং বাইরের দিকে যাচ্ছে। তো সেহেতু প্রতি মুহূর্তে যেহেতু এর বেগের অভিমুখ পাল্টে যাচ্ছে, তো এটাকে আমরা কিন্তু সমবৃত্তীয় গতিকে আমরা তাহলে সমদ্রুতির উদাহরণ হিসেবে ইউজ করব। সমবেগ কিন্তু আমরা তখন এটাকে বলতে পারবো না। এটা আপনাদের মনে রাখতে হবে, এই যে স্টেটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল আকারে আমরা কীভাবে বলতে পারি, যখন জল কাদার সময় রাস্তায় আপনি সাইকেল চালাচ্ছেন, সাইকেলের দেখবেন স্পর্শক বরাবর, সাইকেলের চাকার স্পর্শক বরাবর কিন্তু কাদের কণাগুলি বেরিয়ে যায়। অথবা আপনি যখন কোনো গোলাকার কোনো জিনিসে যখন আপনি শান দিচ্ছেন, গোলাকার কোনো জিনিসের ওপর রেখে আপনি যখন কোনো কাঁচিকে শান দিচ্ছেন, তখন দেখবেন সেটা কিন্তু আগুনের ফুলকে ওই শানের স্পর্শক বরাবর বেরিয়ে যায়। অথবা এর এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিন্তু দুটো বল আপনাদের পড়তে হবে, সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, আর সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বল। তো সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল নিয়ে আমরা বেশি মাতামাতি করবো না, জাস্ট এর এক্সাম্পলগুলো দেখবো এবং দেখবো এর যে ইকুয়েশন কী। তো অভিকেন্দ্র বলের ইকুয়েশন হচ্ছে mv²/r, আর অপকেন্দ্র বলের এক্সাম্পল হচ্ছে mv²/r। তো এই দুটো কিন্তু জিরো হয়ে যায়। তো মনে রাখবেন অভিকেন্দ্র এবং অপকেন্দ্র বল, এই দুটো বলের বিপরীত। এর বাস্তব উদাহরণ আমি অভিকেন্দ্র বলের বাস্তব উদাহরণ দিচ্ছি। দেখুন, ধরুন একটা বৃত্ত এখানে ঘুরছে, ভিতরের দিকে এই যে ধরুন যে আকর্ষণ বলটা কাজ করছে, ধরুন এই একটা কণা এইভাবে একটা সেন্টারের চারিদিকে ঘুরছে, তো এই কণাটার ভিতরের দিকে সেন্টারের চারিদিকে বা সেন্টারের থেকে যে আকর্ষণ বলটা পাচ্ছে এটাকে আমরা বলবো অভিকেন্দ্র বল। এর সিম্পল যে ফর্মুলা সেটা হচ্ছে mv²/r। আর বাইরের দিকে একটা বল অবশ্যই সে অনুভব করবে, সেটাকে আমরা বলবো অপকেন্দ্র বল, আর তারও কিন্তু মান mv²/r। দুটোর বিপরীত হয়, সেই জন্য কিন্তু এই দুটো যোগফল জিরো হয়ে যায়। তো সিম্পল এক্সাম্পল, একটা ঢিলকে যখন সুতোয় বেঁধে বৃত্তাপথে ঘোরানো হয়, ওই সুতো ঢিলটিকে কিন্তু কেন্দ্রভূমিকে টানে, আর ওই টানকে আমরা বলবো অভিকেন্দ্র বল। এছাড়াও বৃত্তাকার পথে সাইকেল চালালে রাস্তার সাইকেল চাকার পারস্পরিক ঘর্ষণ কিন্তু সাইকেলটির বৃত্তাকার পথে চলার প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বল সেটা সরবরাহ করে। যেমন দেখবেন যেখানে কোনো একটা রাস্তায় বাঁক থাকে, আপনি যখন যাবেন সেটা আপনি একটু দেখবেন বেঁকে যাবেন, এটাই হচ্ছে সিম্পল অভিকেন্দ্র বলের এক্সাম্পল। এছাড়াও কোনো গ্রহের ওপর সূর্যের যে মহাকর্ষীয় আকর্ষণ বল, গ্রহটিকে সূর্যের চারিদিকে ঘোরার জন্য দায়ী, এটাও কিন্তু এক ধরনের প্রয়োজনীয় অভিকেন্দ্র বল দিচ্ছে। পরমাণুর ভিতরে ধনাত্মক তড়িৎযুক্ত যে নিউক্লিয়াস এবং ঋণাত্মক তড়িৎযুক্ত ইলেকট্রন, এই দুটোর যে পারস্পরিক আকর্ষণ, এটাও এক ধরনের অভিকেন্দ্র বল। অপকেন্দ্র বলের যখন এক্সাম্পল আমাদের আসবে, তখন অপকেন্দ্র বলের এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, অভিকেন্দ্র থেকে অপকেন্দ্র বলের এক্সাম্পল ইম্পর্টেন্ট। যেমন ধরুন সেন্ট্রিফিউজ কোন কাজে লাগে, দুধ থেকে মাখন তোলার কাজে লাগে। এইরকম একটা যন্ত্র থাকে, দেখবেন এরকমভাবে ঘোরাতে হয়, এরকমভাবে ধরুন একটা পাত্র রয়েছে, এরকম একটা গোল পাত্র রয়েছে, এর ভিতরে দুধ রয়েছে, এটাকে এইভাবে ঘোরাতে হয়। যখন এইভাবে ঘোরায় তখন দেখবেন আলাদা হয়ে যায়, ছানা এবং দুধ এর দুটো আলাদা হয়ে যায়, ছানা থেকে দুধ থেকে মাখন উঠে আসে। এছাড়াও রক্ত থেকে রক্তকণিকাগুলোকে আলাদা করা হয়। এছাড়াও জামা কাপড়ের ময়লা তোলা হয় এর মাধ্যমে। ভিজে কাপড় শুকানোর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে, কারণ এটা জলগুলোকে আলাদাভাবে বাইরে বার করে দেয়। এছাড়াও পৃথিবীর আহ্নিক গতির জন্য বস্তুর কিন্তু ওজন কিছুটা হ্রাস পায়, মেরু অঞ্চল কিছুটা চাপা হওয়ার কারণ, এইগুলো কিন্তু অপকেন্দ্র বলের দৃষ্টান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি অনেক রকমের এনার্জি রয়েছে, তবে মেকানিক্যাল এনার্জি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সিলেবাসে কিন্তু ওটা রয়েছে। এনার্জি কাকে বলে? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে। এই যে শক্তি অনেক রকম আছে, যান্ত্রিক শক্তি, আর এটাই কিন্তু সিলেবাসে রয়েছে, যান্ত্রিক শক্তি ও মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য, এই তিনটি কারণের জন্য কিন্তু কার্য করার সামর্থ্য অর্জন করে, আর তাকে কিন্তু যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে স্থিতিশক্তি। তো যতদূর ধারণা এখান থেকে যে আলোক শক্তি থেকে শব্দ শক্তি, চৌম্বক শক্তি থেকে তাপশক্তি, এরকম কিন্তু একটা দিতে পারে। যদিও সিলেবাস এটা নেই, তবুও কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু এনার্জি দেওয়া রয়েছে, তো তবুও এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। আপনারা দেখে রাখবেন একবার, আপনারা যদিও পারবেন, এগুলো খুবই ইজি। তাপশক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হওয়ার এক্সাম্পল কি একবার দেখে রাখবেন। তবে গতিশক্তি,
তারপরে স্থিতিশক্তি, এগুলোর যে স্ট্যান্ডার্ড যে ফর্মুলা সেগুলো একটু দেখে রাখবেন। গতিশক্তি কি, হাফ এমভি স্কোয়ার। হাফ এমভি স্কোয়ার হয়তো বলে দেবে যে বেগ 2 গুণ বাড়ানো হলো তাহলে গতিশক্তি কত গুণ বাড়বে, তাহলে 2 গুণ বাড়ানো হলে মানে 2v হয়ে যাচ্ছে, তাহলে 4v স্কোয়ার, তাহলে 4 গুণ কিন্তু বেগ এই গতিশক্তি বেড়ে যাচ্ছে। এটা একটু মাথায় রাখবেন, এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। এছাড়াও এমজিএইচ, আপনারা জানেন স্থিতিশক্তির ফর্মুলা কি, স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এমজিএইচ, এটা হচ্ছে স্থিতিশক্তির ফর্মুলা। আর তাছাড়া গতিশক্তির সাথে যখন আমরা বলবো গতিশক্তি কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু আমরা কি বলতে পারি, পি স্কোয়ার বাই 2m। আর এই পি কি, পি হচ্ছে ভরবেগ, ভর ইন্টু বেগ এম ভি, ভর ইন্টু বেগ এম ভি হচ্ছে ভরবেগ। আচ্ছা ভরবেগের ফর্মুলাটা আমি একটু বলে দিই, ভরবেগের ফর্মুলা হচ্ছে এম ভি, ভর ইন্টু বেগ। এবার একটু মনে রাখবেন এই যে ভরবেগ, যখন দুটো ট্রাক সমান যে তার ওজন হচ্ছে তার ভর হচ্ছে সমান, কিন্তু দুটো সমান বেগে যাচ্ছে না, কারোর বেগ কম কারোর বেগ বেশি, যার বেগ বেশি তার কিন্তু ভর বেগ বেশি। ধরুন কোনো দুটো ট্রাক তার বেগ সমান কিন্তু তাদের ভর আলাদা, সেক্ষেত্রে কিন্তু যার ভর বেশি তার কিন্তু ভর বেগ বেশি, এটা একটু মাথায় রাখবেন। আর স্থিতিশক্তির ক্ষেত্রে কি, স্থিতিশক্তির ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এমজিএইচ। এমজিএইচ আকৃতি পরিবর্তনের জন্য স্থিতিশক্তি, যেমন ধরুন ঘড়িতে দম দিলে ঘড়ি চলে, স্বাভাবিক আকারে ধনুক থাকলে সেটা টেনে তীর ছোড়া যায়, এগুলো কিন্তু এক্সাম্পল স্থিতিশক্তির। এছাড়া পেরেকে মাটিতে অল্প পোতা রয়েছে, হাতুড়ির সাহায্যে তার মাথায় ধরে রাখলে পেরেকটি মাটিতে কিন্তু ঢোকে না, কিন্তু আপনি যেই একটু আঘাত করবেন তখনই কিন্তু পেরেকটি ঢুকে যাচ্ছে, তার কারণ তার ওপর কিন্তু স্থিতিশক্তি সজ্জিত হয়েছিল। তো কোনো বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির জন্য যে কার্য করার ক্ষমতা অর্জন করে সেটাকেই আমরা সাধারণত বলে থাকি স্থিতিশক্তি। আর এর যে ফর্মুলা সেটা হচ্ছে এমজিএইচ। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে যে উচ্চতায় থাকে। তবে মনে রাখবেন অভিকর্ষজ স্থিতিশক্তি পথের ওপর নির্ভরশীল নয়। পথের ওপর নির্ভরশীল নয় মানে কি, পথের ওপর নির্ভরশীল নয় মানে এখান থেকে আপনি ধরুন এমজিএইচ, এটা তো ফর্মুলা, এখান থেকে কোনো একটা বস্তুকে এখানে তুললেন, এটা কিন্তু ডিপেন্ড করে না আপনি এখান থেকে এইভাবে সরাসরি তুলছেন নাকি এখান থেকে প্রথমে এখানে নিয়ে গেলেন, এখানে নিয়ে গেলেন, এখানে নিয়ে গেলেন, এখানে আনলেন, এটার ওপর কিন্তু ডিপেন্ড করে না, যে উচ্চতা থাকবে সেই উচ্চতার ওপরেই কিন্তু ডিপেন্ড করে। তো এই হচ্ছে কয়েকটি এক্সাম্পল। তো মোটামুটি যে সিলেবাস এইগুলোর মধ্যে থেকেই কিন্তু রয়েছে, এইগুলোর মধ্যে থেকেই কোশ্চেন আসার চান্স রয়েছে। এছাড়া যে দুটো রয়েছে এসআইজ এবং পেন্ডুলাম, অলরেডি আমি ওয়েবের চ্যাপ্টারে আলোচনা করেছি, ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিন, প্লেলিস্টের মধ্যেই গিয়ে আপনারা পেয়ে যাবেন এই যে ফিজিক্স প্লেলিস্ট বাই ফর ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর, ওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।